জিওগ্রাফিতে তোমরা বদ্বীপ সম্পর্কে জেনেছো। নদী ও সমুদ্রের সংযোগস্থলে এই বদ্বীপ গঠনের ঘটনাকে কোলয়েডীয় কেমিস্ট্রির সাহায্যে সহজেই এক্সপ্লেন করা যায়। কিভাবে? চলো সেটা জেনে নিই। নদীর জলে থাকা কাদামাটির কণাগুলি নেগেটিভ চার্জ বহন করে এবং সমুদ্রের জলে বিভিন্ন পজিটিভলি চার্জড আয়ন থাকে, যেমন Na+, Mg2+, Ca2+ ইত্যাদি। আর নদীর ঘোলা জলে কাদামাটির কণাগুলি কোলয়েডীয় কণার আকারে বিস্তৃত থাকে। এই ঘোলা জল যখন নদীর মোহনায় সমুদ্রের জলে এসে মেশে, তখন সমুদ্রের জলে উপস্থিত বিভিন্ন লবণ দ্বারা নদীর জলে উপস্থিত কাদামাটি তঞ্চিত হয় এবং নদী ও সমুদ্রের সংযোগস্থলে জমা হতে থাকে। এইভাবে জমতে জমতে অবশেষে বদ্বীপের সৃষ্টি হয়। এতক্ষণের আলোচনা থেকে তোমরা বুঝতেই পারলে যে কোলয়েড কণাগুলি চার্জ ক্যারি করতে পারে। তাহলে চলো কোলয়েড কণায় এই আধানের উৎপত্তি কিভাবে হয় সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে জেনে নিই। পরীক্ষায় দেখা গেছে দ্রাবক বিকর্ষী কোলয়েড কণা মাত্রই আহিত, কিন্তু দ্রাবক আকর্ষী কোলয়েডের কণা আহিত বা অনাহিত দুইই হতে পারে। এই কোলয়েড কণায় আধানের উৎপত্তি বিভিন্নভাবে হতে পারে, যেমন আর্সেনিক ট্রাইঅক্সাইডের লঘু জলীয় দ্রবণে যখন হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠানো হয়, তখন আর্সেনিয়াস সালফাইড সল উৎপন্ন হয়। এই সময় H2S অণুগুলি কোলয়েডীয় কণা দ্বারা অধিশোষিত হয়। দ্রবণে উপস্থিত হাইড্রোজেন সালফাইডের আয়নীয় বিয়োজন ঘটে দ্রবণে হাইড্রোজেন আয়ন মুক্ত হয় এবং কোলয়েডীয় কণাগুলিতে পড়ে থাকা সালফাইড আয়নগুলি সিলেক্টিভলি অ্যাডসর্বড হয়। তাই আর্সেনিয়াস সালফাইড সল্টটি নেগেটিভলি চার্জড হয়। এবার প্রশ্ন হলো যে কোন সল্টটি পজিটিভলি চার্জড আর কোনটি নেগেটিভলি চার্জড, সেটা তোমরা বুঝবে কিভাবে? এটা বোঝার জন্য চলো একটা এক্সপেরিমেন্ট করে দেখি। যদি অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়, তাহলে সিলভার নাইট্রেট দ্রবণ থেকে আসা সিলভার আয়ন দ্রবণে উপস্থিত আয়োডাইড আয়নের সঙ্গে বিক্রিয়া করে সিলভার আয়োডাইড সল উৎপন্ন করে। যেহেতু সিলভার আয়োডাইড সলের কণাগুলি দ্রবণে উপস্থিত আয়োডাইড আয়নকে সিলেক্টিভলি অ্যাডসর্ব করে, তাই সিলভার আয়োডাইড সলটি নেগেটিভলি চার্জড হয়। আবার যদি অতিরিক্ত পরিমাণ সিলভার নাইট্রেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করা হয়, তাহলে সিলভার নাইট্রেট দ্রবণ থেকে আসা সিলভার আয়ন দ্রবণে উপস্থিত আয়োডাইড আয়নের সঙ্গে বিক্রিয়া করে সিলভার আয়োডাইডের সল উৎপন্ন করে। যেহেতু সিলভার আয়োডাইড সলের কণাগুলি দ্রবণে উপস্থিত সিলভার আয়নকে সিলেক্টিভলি অ্যাডসর্ব করে, তাই সিলভার আয়োডাইড সলটি পজিটিভলি চার্জড হয়। অর্থাৎ বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রে সল কণাগুলি তাদের পৃষ্ঠতলে বিস্তার মাধ্যমে উপস্থিত কোনো আয়নকে সিলেক্টিভলি অ্যাডসর্ব করে আধানগ্রস্ত হয়। ফলে সল কণাগুলির পরিধি বরাবর একটি আয়নীয় পরিমণ্ডল গঠিত হয়। বিস্তার মাধ্যমে একাধিক আয়ন থাকলে যে আয়নটি সল কণার সঙ্গে সাধারণ বা কমন, প্রধানত সেই আয়নটি অধিশোষিত হয়। আবার অনেক সময় কোলয়েড উৎপন্নকারী পদার্থের আয়নীয় বিয়োজনের ফলে ওই সমস্ত পদার্থ থেকে উৎপন্ন কোলয়েড কণা আধানগ্রস্ত হয়। তোমরা অলরেডি জানো যে সাবান হলো উচ্চ আণবিক ভর বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, যেমন
সোডিয়াম স্টিয়ারেট। এই অণুগুলি যখন জলে দ্রবীভূত হয় তখন সোডিয়াম স্টিয়ারেট লবণটি বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। এই ক্যাটায়ন ও অ্যানায়নগুলি জলীয় মাধ্যমে সমানভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু অ্যানায়নগুলির হাইড্রোকার্বন অংশটি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের প্রভাবে জোটবদ্ধ হয়ে তড়িদাহিত কোলয়েড কণার আকার ধারণ করে, যাকে আমরা মিসেল বলি। আর তোমরা তো অলরেডি জানো যে প্রোটিনের মধ্যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে অ্যামিনো গ্রুপ ও কার্বক্সিল গ্রুপ। তাই প্রোটিন কোলয়েডের প্রস্তুতি যদি অ্যাসিডিক মিডিয়ামে হয় তাহলে NH3+ গ্রুপ গঠনের মাধ্যমে কোলয়েড কণাগুলি ধনাত্মক আধানে তড়িদাহিত হয়, এবং যদি বেসিক মিডিয়ামে হয় তাহলে COO- গ্রুপ গঠনের মাধ্যমে কোলয়েড কণাগুলি ঋণাত্মক আধানে তড়িদাহিত হয়। এবার বিভিন্ন ধরনের কোলয়েডের আধান তোমরা স্ক্রিনে দেখে নাও। তোমরা কি জানো কোলয়েডের তড়িৎ ধর্ম তড়িৎ দ্বিস্তরের মাধ্যমে সহজেই ব্যাখ্যা করা যায়? এই দ্বিস্তরের অস্তিত্ব সম্পর্কে প্রথম আলোকপাত করেন বিজ্ঞানী হেলমহোলৎজ। পরবর্তীকালে স্টার্ন, গয় প্রমুখ বিজ্ঞানীরা এই তত্ত্বের পরিবর্তন করেন। তাহলে চলো এই তড়িৎ দ্বিস্তর ব্যাপারটা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। তোমরা অলরেডি জানো যে অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলে সিলভার আয়ন আয়োডাইড আয়নের সঙ্গে বিক্রিয়া করে সিলভার আয়োডাইড সল উৎপন্ন করে। এক্ষেত্রে সিলভার আয়োডাইড সলের কণাগুলি দ্রবণে উপস্থিত আয়োডাইড আয়নকে সিলেক্টিভলি অ্যাবজর্ব করে, যার ফলে নেগেটিভলি চার্জড সিলভার আয়োডাইডের সল পাওয়া যায়। সলের উপর গঠিত এই স্তরটিকে দ্বিস্তরের দৃঢ় স্তর বলে। যেহেতু সলগুলি ঋণাত্মক তাই পটাশিয়াম আয়নগুলি এই স্তরের দিকে আকৃষ্ট হয়। এই পটাশিয়াম আয়নগুলি আয়োডাইড আয়নগুলির চারপাশে আরেকটি স্তর তৈরি করে, যাকে দ্বিস্তরের পরিব্যাপ্ত স্তর বলে। বিপরীত আধানের এই দ্বিস্তরকে হেলমহোলৎজের তড়িৎ দ্বিস্তর বলে। দ্বিস্তরের দৃঢ় স্তর ও পরিব্যাপ্ত স্তরে বিপরীত আধানযুক্ত আয়ন থাকায় এই দুই স্তরের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে জিটা বিভব বলে। এই দ্বিস্তর কোলয়েডীয় কণাগুলিকে কাছাকাছি আসতে দেয় না এবং এইভাবে কোলয়েডের স্থিতিশীলতা বজায় থাকে। তোমরা তো জানো যে কোলয়েড কণাগুলি ব্রাউনীয় গতি দেখায়, যা কিনা কোলয়েডের স্থায়িত্বের অন্যতম কারণ। এই ধরনের গতির জন্য কণাগুলির কাছাকাছি আসার সম্ভাবনা কমে যায় এবং তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জোটবদ্ধ হতে পারে না। তাই অভিকর্ষ বলের প্রভাবে কণাগুলি থিতিয়ে পড়ে না। এখন তোমরা হয়তো ভাবছো যে এই কোলয়েড কণাগুলি জোটবদ্ধ হলে কি হবে? আসলে কোলয়েড কণাগুলি যখন পরস্পরের কাছাকাছি এসে জোটবদ্ধ হয়ে বড় কণা তৈরি করে তখন বড় কণাগুলির ভর বেশি হওয়ায় ব্রাউনীয় গতি লোপ পায় এবং অভিকর্ষ বলের প্রভাবে থিতিয়ে পড়ে, যার ফলে কোলয়েডের স্থায়িত্ব নষ্ট হয়ে যায়। এবার চলো কোলয়েডের স্থায়িত্বের আরও দুটি কারণ সম্পর্কে জেনে নিই। দ্রাবক বিকর্ষী কোলয়েডের স্থায়িত্বে ওর বিস্তৃত দশার কণাগুলির তড়িদাধান এবং জিটা বিভবের অস্তিত্ব মুখ্য ভূমিকা পালন করে। আবার দ্রাবক আকর্ষী কোলয়েডের স্থায়িত্বে বিস্তৃত দশার কণাগুলির আধানের ভূমিকা থাকলেও
এগুলির দ্রাবক সংযোজন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রাবক আকর্ষী কোলয়েডে দ্রাবক সংযোজনের ফলে কণাগুলির চারদিকে দ্রাবকের একটি আস্তরণ তৈরি হয়। এই আস্তরণ কণাগুলিকে কাছাকাছি আসতে বাধা দেয়, ফলে কণাগুলি একত্রিত হয়ে অধঃক্ষিপ্ত হয় না। দ্রাবকায়নের মাধ্যমে অতিরিক্ত স্থায়িত্ব লাভের ফলে দ্রাবক আকর্ষী কোলয়েড দ্রাবক বিকর্ষী কোলয়েড অপেক্ষা অধিকতর স্থায়ী হয়। তাহলে আজকের ক্লাসের আলোচনা থেকে কোলয়েড কণায় কিভাবে আধানের উৎপত্তি হয়, আশা করি সেটা তোমরা বুঝতে পারলে।